কেন বলো আমায়। না থাক আপু, সময় হলে বলবো আমি তোমাকে। এরপর সোহানা বাসায় চলে গেল। গিয়ে দেখে রানা মন খারাপ করে বসে আছে। কি হলো ভাই, তোর মন খারাপ যে? কিছু হয়েছে নাকি? আপু আমার দোষ নেই, তাহলে কেন আমি দোষী? মানে? আমাদের কলেজে একটা নতুন মেয়ে আসছে, আসতে না আসতেই গুন্ডাদের কবলে পড়ে। তারপর আমি তাহাকে বাঁচাই, আর সেই গুন্ডু হলো রাজু ভাইয়া। সেটা তো তোমাকে বলছি। সেই মেয়েটা গতকালকে আমাকে প্রপোজ করেছে, আমি কিছু বলিনি। তারপর আজকে আমাকে ডেকে নিয়ে ইচ্ছে মতো অপমান করেছে। আমি গরিব তাই, আর আমি নাকি আমার ভাবিকে সবকিছু বলেছে। কষ্টটা তখনই লাগে যখন মিথ্যা অপবাদ শুনতে হয়। আরে এটা নিয়ে মন খারাপ করলে হবে নাকি? তুই না আমার ভাই, আমার ভাইকে এত সিম্পল বিষয় নিয়ে মন খারাপ থাকলে কি আর নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে? তোর তো এত কিছু দেখার টাইম নেই, সব সময় নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা করতে হবে। এদিকে জেবা নিজেকে অপরাধী মনে করে, খুব কষ্ট পাচ্ছে। দু বোনই রানার কাছে এখন অপরাধী। তবে জেবারটা থেকে তার বড় বোনেরটা একটু বেশি, তাই দু বোনের কথায় কিভাবে এটা সমাধান করা যায়। এক কাজ করি, আমরা আমরা পুরো ব্যাপারটা থানায় জানিয়ে দিই, আর রানার বাবার সব সম্পদগুলো রানার নামে করে দিলেই হয়তো রানা আমাদেরকে ক্ষমা করবে। সেটা তোমাকে করবে, কিন্তু আমি কি করব? তুমি ক্ষমা চাইলেই করে দেবে, কারণ রানাকে আমি ভালো করেই চিনি। সে অনেক নরম মনের মানুষ। এরপর দুজনই দুজনের রুমে চলে গেল। অপরদিকে সোহানা সব কিছুই রানাকে বলে দিয়েছে। রানা তো এখন আগুনের মতো জ্বলছে, কারণ তার বাবাকে হত্যা করেছে। তাই সে কিছু বলার আগেই সোহানা কসম দিয়েছে যে সে যেন এখন কিচ্ছুটা না করে, সময় বুঝে কাজ করতে হবে। অপরদিকে রাজুর স্ত্রী আর জেবা থানায় গিয়ে সব কিছুই শেয়ার করে দেয়, যার ফলে পুলিশ রাজুকে খুঁজতে থাকে। আর রাজু পালিয়ে যায়, 5 দিন পালিয়ে থাকে। এরই মধ্যে একজন উকিল আসে রানার বস্তিতে। এখানে রানা সাহেবকে? সে আবার সাহেব হলো কবে? রাফসান সাহেবের একমাত্র সন্তান রানা সাহেব না? হুম, তারা এক ভাই এক বোন, তারা তো ওই ঘরেই থাকে। এরপর উকিল তাহাদের বাসায় যায়। উকিল পুরাতন পরিচিত থাকায় সোহানার তাকে চিনতে কষ্ট হয়নি। উকিল আবার সোহানা রাজুকে অনেক ভালোবাসত, কারণ তাহারা ছিল নম্র আর ভদ্র। আর রানা সোহানা উকিলকে চাচা ডাকত। কি ব্যাপার চাচা যান, আপনি এখানে কেন? তোমাদের জন্য একটা খুশি সংবাদ নিয়ে আসছি। আমাদের জন্য আবার খুশির সংবাদ? রানা কই? রানা তো কলেজে গেছে। তোমার আব্বু বিদেশ থেকে আসার পর আমাকে একদিন ডেকে নিয়ে গেল। উকিল সাহেব, আমি খবর পেয়েছি রানা সোহানাকে এরা ষড়যন্ত্র করে বাসা থেকে বের করে দিয়েছে এবং সব কিছুই আমাকে রাজু স্ত্রী বলে দিয়েছে। তাই আমার সব সম্পদ রানা সোহানার নামে লিখে দিতে চাই, কিন্তু ওরা যেন না জানে, কারণ ওরা কখন কি করে ফেলে আমি জানি না। একে অপরে কখনোই আলাদা হবে না, আর তাহারা দুজনেই আমার নাম সম্মানের সাথে বাঁচিয়ে রাখবে। আর আমার ব্যবসাও ভালো করে সামলাতে পারবে রানা, কারণ তার মাথার উপরে মায়ের মতো একজন বোন আছে। আপনি কাগজপত্র ঠিক করুন, আমি সব কিছু তাহাদের নামে লিখে দেব। জি স্যার, আমিও আপনাকে এটাই বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে হয় এই সব কিছু রানার নামে লিখে দিলে হবে, কারণ রানার সব কিছু সোহানাকে দিয়ে দিবে। তাই সোহানার নামে না দিয়ে রানার নামে দিলে আমাদের মামুনি সোহানা সব থেকে বেশি খুশি হবে। এরপর উকিল কাগজপত্র ঠিক করে নিয়ে যায়। উকিল সাহেব, কাউকে কিছু বলবে না, আমি তোমাকে বিশ্বাস করি, তাই সব কাগজপত্র তোমার হাতে তুলে দিলাম। তুমি এই সব কিছু সময় মতো রানার হাতে তুলে দিবে, আর এটাই আমার শেষ চাওয়া তোমার কাছে। জি স্যার, দোয়া করবেন সারা জীবন যেন আপনাদের এই রকম বিশ্বাসের মর্যাদা রাখতে পারি। বর্তমানে এরপর চলে আসি তোমাদের বাসা থেকে। তারপর পরের দিন সকালে আমি খবর পাই যে রাতে নাকি স্যার মারা গেছে। আর সে মরেনি, তাকে মারা হয়েছে, সেটা আমাকে রাজুর স্ত্রী বললে। আমি ভাবছি আরও কয়েকদিন পর রানাকে অনুষ্ঠান করে সারপ্রাইজটা দিব, কিন্তু দেখি এখন রানা না থাকায় সব কিছু হালছাড়া হয়ে যাচ্ছে। আর আমি তোমার সৎমা আর সৎ ভাইয়ের নামে থানায় কমপ্লেন করেছি, তাই পুলিশ এসে তাহাদেরকে নিয়ে গেছে। এখন বাসা পরিপূর্ণ খালি, তোমাদের বাসায় চলে যাও, আর কাল থেকে রানাকে অফিসে পাঠিয়ে দিও। জি চাচা যান। এরপর উকিল চলে আসে। এখন আমাদেরকে ভুলে যাবে আপু, তাই না? আরে না, আমি তো তোমাকে আমার ভাইয়ের বোন বানিয়ে নিয়ে যাব এটা ভাবছি। কি বলেন এসব আপু? আমি তো একজনকে ভালোবাসি, তাছাড়া আমি রানা ভাইয়াকে ভাইয়া ছাড়া অন্য কোনো নজরে দেখিনি। আর রানা ভাইয়াকে তো জেবা ভালোবাসে,
আর রানা ভাইয়াও। তুমি আমার সাথে মজা করছো না তো? মজা করব কেন আপু? আমি হৃদয় নামের এক ছেলেকে ভালোবাসি, আর বিয়ে করলে তাকেই করব। আমার বিয়েতে আপনাদের দাওয়াত দিব। সোহানা কী ভাবলো আর কি হলো? সোহানা কখনোই ভাবেনি যে শিউলি এমন কিছু একটা কথা বলবে। সে মনে করেছে যে শিউলি আরও খুশি হবে। কি আর করার, মন খারাপ করে বসে আছে। এরই মধ্যে রানা চলে আসে। কি হলো আপু, তোমার মন খারাপ যে? না, এমনি একটা খুশির সংবাদ আছে। কি আপু? এরপর সোহানা সব কিছু বলে। রানা প্রথমে বিশ্বাসই করেনি, পরে বিশ্বাস করে। এরপর রানা সোহানাকে বাসায় পাঠিয়ে দেয়, আর সে আশাবুলের কাছে যায়। রানা, হঠাৎ তুমি এখানে? ভাইয়া, আমি জানি আপনি আপুকে ভালোবাসেন, আর আমার আপু আপনাকে ভালোবাসে, কিন্তু যে কোনো একটা পরিস্থিতির কারণে আমরা আমাদের বাসা ছাড়তে হয়েছে আমাদের। আর বাসা ছেড়ে দিয়ে আমরা এমন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছি যে আপুকে আপনার হাতে তুলে দেওয়ার মতো কিছু ছিল না। তাই সাহস করে আপনাকে কিছু বলিনি আমি। এখন আমরা আমাদের পুরাতন বাড়িতে ফিরে পেয়েছি। আমার বাবা সব কিছুই আমার আর আপুর নামে লিখে দিয়ে গেছে। আর আমি এই খুশির দিনে আরেকটা খুশির সংবাদ দিতে চাই, সেটা হলো আপনি যদি রাজি থাকেন তাহলে আগামী 2 দিনের মধ্যেই আমার আপুর আর আপনার শুভ কাজটা সেরে ফেলতে চাই। শোনো, তোমাদের কিছু না থাকলেও আমি তোমার বোনকে বিয়ে করতাম, কারণ আমি তোমার বোনকে ভালোবাসি, তোমাদের টাকা পয়সাকে নয়। শুধু একটু সুযোগের অপেক্ষায় ছিলাম। তাছাড়া আগামীকাল কেন? তুমি যদি বলো 2 ঘন্টা পর দিবা, আমি তাহলেও রাজি। আমি আগামী কালকের মধ্যেই আমার বাবা মাকে সব কিছু নিয়ে তোমাদের বাসায় পাঠাবো। আচ্ছা ভাইয়া। এরপর রানা বাসায় যেতে দেখলো প্রথমে তার ভাবি, এরপর জেবা, আর তাহাদের দুজনের মাঝে সোহানা। রানা কারোর সাথে কথা না বলে বলল, আপু, আগামী পরশু আসাবুল ভাইয়ের সাথে তোর বিয়ে। আমি সব কিছু ওকে করে আসছি। আজকের ভিতরে ব্যান্ড পার্টি চলে আসবে, আর ডেকোরেশনও তুই কয়েকজন লোক ঠিক করে বাসাটা সাজিয়ে নিস। তুই কি পাগল নাকি? বলা নেই কোয়া নেই, আমাকে কিছু না জানি এত কিছু কেন করলি? তাছাড়া এখন আমাদের কোনো কিছুই ঠিক হয়নি। আগে সব কিছু ঠিক করে নিই, তারপর। এদিকে অফিসের অবস্থাও ভালো না। আমার বোন আগে, তারপর সব কিছু। আমি প্রতিজ্ঞা করেছি যেই দিন আমার সফলতা ফিরে আসবে সেই দিনই তোর বিয়ে সব কিছু ফাইনাল করে ফেলবো। তাছাড়া একটু আগে পুলিশ রাজুকে ধরে নিয়ে গেছে, আর রাজুর আম্মুকেও সাথে নিয়ে গেছে। আর অফিস 1 সপ্তাহের জন্য উকিল আঙ্কেল দেখবে। আমি সব বলে দিয়েছি। তুই এই অল্প সময়ের মধ্যে এত কিছু কিভাবে করলি? আমি একা করিনি, আমার সাথে আসাবুল ভাইয়াও ছিল। আচ্ছা, সব কিছু বাদ দে। আমি আগে স্বর্ণকারের দোকানে যাচ্ছি, তোর জিনিসগুলো কিনে আনবো, কারণ ওইগুলোই আমাদের আম্মুর শেষ স্মৃতি। এগুলো বিক্রি করিসনি তুই? না, তার কাছে সময় নিয়েছি যে আমি কিনে নেব। সে বলেছে চেষ্টা করবে। এরই মধ্যে রাজুর স্ত্রী এসে রানার পায়ে পড়ে যায়। ভাইয়া প্লিজ, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আমার শ্বশুর শাশুড়ি স্বামী সব কিছু ত্যাগ করেছি শুধু ওই ভুলটুকুরই জন্য। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আমি কাউকে মাফ না করে থাকতে পারি না। আপনি আজ থেকে আমাদের বাসায় থাকবেন, আর আমি চেষ্টা করবো আপনার স্বামীকে ফিরিয়ে আনতে, কারণ আমি চাই না আপনার বাকি জীবনটা নষ্ট হয়ে যাক। আর যতদিন না আপনার স্বামী না ফিরছে ততদিন আপনি আমাদের বাসায় থাকবেন। আর আপনি চাইলে আপনার বড়লোক বিদেশি চরিত্রবান বোনকেও রাখতে পারবেন। এটা বলি রানা বাসা থেকে বের হয়ে গেল। এদিকে জেবা দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এখনই কান্না করে দিবে, কারণ রানার কথাগুলো কলিজায় গিয়ে লাগছে। তাছাড়া জেবা কি করবে বুঝতেও পারছে না। এরই মধ্যে সোহানা বলল, তুমি চিন্তা করো না, আমি আছি তো। আমার ভাইকে আমি ভালো করেই চিনি। এখন মেজাজ অনেক গরম, ঠান্ডা হলে তোমার কথা সব বুঝিয়ে বলবো। তার আগে বললে কোনো লাভ হবে না। আর আমি চেষ্টা করব তোমাকে আমার ভাইয়ের বউ করে নিতে। শিউলি আমাকে সব বলেছে, আর শিউলি ওর ব্যাপারে তোমাকে সব মিথ্যা বলেছে। তাছাড়া শিউলি হৃদয় নামক একটা ছেলেকে ভালোবাসে, আমার ভাইকে না। সত্যি আপু? সত্যি। সব কিছু বাদ দিয়ে দাও। আগামী পরশু আপুর বিয়ে, তাই অনেক কাজ আছে। সব কাজ আমাদেরই করতে হবে। এর কিছুক্ষণ পরই ডেকোরেশন চলে আসলো। পুরো বাড়ি বিয়ে বাড়ি হয়ে গেল। আত্মীয় স্বজনরাই সবাই কম বেশি আসতেছে। এত অল্প সময়ে এত সব কিছু গুছিয়ে ফেলেছে রানা। অনেক টাকা নষ্ট করেছে, কারণ তার আপন বলতে একমাত্র তার বোনই। রানা ডেকোরেশনের লোকজনকে কাজ দেখিয়ে দেয়। এরই মধ্যে জেবা পেছনে এসে দাঁড়ায়। রানা অনেকক্ষণ পর পেছনে তাকিয়ে দেখে জেবা দাঁড়িয়ে আছে। কিছু কথা ছিল তোমার সাথে। বলুন। একটু একা বলতে চাই। আচ্ছা, আসছি। আপনি গিয়ে ছাদ দাঁড়ান। জেবা ছাদে গিয়ে অপেক্ষা করে। রানা ওদেরকে কাজ দেখিয়ে দিচ্ছে।
এরই মধ্যে হঠাৎ আশাবুল কল দিল। সোহানার জন্য শপিং করছে, সেগুলো আনতে গেল। রানা ভুলেই গেল যে সে কাউকে অপেক্ষা করতে বলেছে। রানা বাজারে গিয়ে শপিং করলো, তারপর সোহানার জন্য কিছু জিনিসপত্র কিনে রাত 8টায় বাসায় চলে আসে। সারাদিন অনেক কাজ করেছে, তাই একটু ছাদে গেল হাওয়া খাওয়ার জন্য। গিয়ে দেখে যে জেবা এক কোণে বসে বসে মশার কামড় খাচ্ছে আর মশা মারছে। অন্ধকারে মুখ দেখা যায়নি, তাই রানা বলল, কে ওখানে? আসছো তুমি? আপনি এখানে কেন? তুমি তো এখানে অপেক্ষা করতে বলছো। উফস, আমি তো ভুলেই গেছিলাম। তা সারা সারাদিন অপেক্ষা করছিলেন কেন? আমি যদি না আসতাম? 1 মাস না আসলেও আমি 1 মাসে অপেক্ষা করতাম। মানে কি এসব পাগলামে? মানে কি? দেখো, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। সেই দিন পুরো ঘটনার সব কিছুই একটা ভুলের কারণে হয়েছে। আর আমি যেই অন্যায় করেছি তার শাস্তি আমাকে দাও, আর আমাকে ক্ষমা করে দাও। আমি আর পারছি না নিজেকে ক্ষমা করতে। আমি কিছু মনে করিনি, আমি আগেই ক্ষমা করে দিয়েছি। আর ভালোবাসা? সেটা আমাকে দিয়ে হবে না। আমাকে ভালো না বাসলে আমি এখানেই থাকবো। তাতে আমার কি? এটা বলে রানা চলে গেল নিচে। এদিকে জেবা দাঁড়িয়ে আছে ছাদে। কি করবে সে বুঝতেই পারছে না। অনেক বড় ছাদ, ভয়ও লাগে। প্রায় রাত 11টা বেজে গেল। হঠাৎ সোহানা আর রাজুর বউ রানার রুমে আসলো। এই রানা, সকাল থেকে জেবাকে কোথাও পাচ্ছি না। আমরা মনে করছিলাম তোর সাথে হয়তো, কিন্তু এখনো বাসায় ফিরনি সে। সে আবার একা থাকতে পারে না, ভয় পায় বেশি। বিদেশে বড় হয়েছে তো তাই। আচ্ছা, তোমরা রুমে যাও, আমি দেখতেছি। এরপর রানা ছাদে গেল। গিয়ে দেখে জেবা এক কোণে গুজু হয়ে বসে আছে। রানা গিয়ে পেছনে হাত দিতেই জেবা উঠে রানাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি মানছি আমি ভুল করছি, তার জন্য তো আমি ক্ষমা চাইছি। তারপরও কেন তুমি আমাকে এখানে রেখে চলে গেছো? আমি অনেক ভয় পেয়ে গিয়েছি, হয়তো আর 5 মিনিট থাকলে মরে যেতাম। রানা কি করবে বুঝতেই পারছে না। জেবা কান্না করতে করতে রানার পুরো বাহুক ভিজিয়ে দিয়েছে। আচ্ছা চলো, সবাই তোমাকে খুঁজতেছে। ভালোবাসো আমাকে? ভালোবাসি। এবার চলো নিচে। আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যা বলছো আমাকে নিচে নেওয়ার জন্য। সত্যি ভালোবাসি। তাহলে একটা আদর দাও আর আমাকে কোলে করে নিয়ে যাও। তারপর রানা জেবার কপালে আলতো করে একটা কিস করলো আর জেবাকে খুলে তুলে নিয়ে গেল তার রুমে। জেবা রানার কোলে ঘুমিয়ে গেল, তাই রানা তাহাকে তাহার রুমে কোলে করে নিয়ে শুয়ে দিল। সোহানার জেবার বড় বোন দেখে মুখ সরিয়ে নিয়েছে। রানা আনমনে জেবার মায়াবী ওই চেহারার দিকে তাকিয়ে আছে। উফস, কি সুন্দর লাগছে, একদম ঘুমন্ত পড়ি আমার পাখিটা। এটা বলে আলতো করে একটা চুমু দিয়ে শুয়ে দিল। পরের দিন সকালবেলা সবাই বিয়ের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, কারণ আজকে সোহানার গায়ে হলুদ। রানা কাট করে অনেকগুলো মানুষকে দাওয়াত দেয়, রানার পরিচিত এবং তার বাবার পরিচিত। আজকে আত্মীয় স্বজনের আস্তে আস্তে আসা শুরু করে দেয়। এদিকে জেবা নিজের ঘরেই বসে আছে এবং রানাকেও খুঁজতেছে, কিন্তু কোথাও দেখতেছে না। হঠাৎ নজর পড়ল জানালা দিকে। জানালা দিয়ে দেখলো নিচে রান্নার কাজে লোকদেরকে হেল্প করতেছে। তখনই জেবা জানালার কাছে এসে দাঁড়িয়ে নিজে নিজে বলে, ইস, কি সুন্দর লাগছে আমার কলিজাটাকে। মন চাইছে এখনই গিয়ে জড়িয়ে ধরি, কিন্তু কি আর করার, এত মানুষের সামনে জড়িয়ে ধরলে মানুষ কি ভাববে? তাছাড়া যেই রাগী মানুষ। এরই মধ্যে জেবার পেছনে তার বড় বোন এসে হাজির হয়েছে। কি রে, তুই এখনো রেডি হসনি? কখন হবি? একটু পর তো সোহানার গায়ে হলুদ, সেখানে ডান্স করবি না? রানার তো ভ্যান পার্টি আনছে গান এবং নাচার জন্য, তুইও কি নাচবি? আরে না, আমি নাচলে তোমার দেবর মেরে ফেলবে আমাকে। তাছাড়া যেমন আছে তেমনই ভালো। এরপর পার্লার থেকে মেরে এসে সোহানাকে সাজিয়ে দেয়। আজকে সোহানাকে অনেক সুন্দর লাগছে, লাগবেই না বা কেন, আগে থেকেই সোহানা অনেক সুন্দরী। তাছাড়া আজকে তো আরও সাজিয়েছে, একদম দেখতে মাশাআল্লাহ লাগছে। পার্লারের মেয়েরা সাজিয়ে গুছিয়ে স্টেজে উঠিয়ে দেয়, তারপর গায়ে হলুদের কাজ সম্পূর্ণ করে ফেলে। রাতে রানা রুমে যাওয়ার সময় জেবা হঠাৎ করে শার্টের কলার টান দিয়ে নিজের রুমে নিয়ে গেল এবং দরজা বন্ধ করে ফেলল। কি হলো, দরজা বন্ধ করলি কেন? সারাদিনে আমাকে একটুও সময় দাওনি কেন? আমাকে সময় দেওয়ার কথা বুঝি মনে থাকে না? তুমি দেখো না ব্যস্ত আছি। তাই বলে একটুও সময় দিবা না? আগে আপুর কাজটা শেষ করি, তারপর তোমাকে সারা জীবনের জন্য সময় দেব। এখন আমার যেতে হবে, কেউ দেখলে অন্য কিছু মনে করবে। তাছাড়া পুরো বাড়িতে মেয়ে বানাচ্ছে। এটা বলে রানা দরজা খুলে বের হয়ে পড়ে। পরের দিন
আজকে সোহানার বিয়ে, তাই ছেলেপক্ষের লোকজন আসতে শুরু করে দিয়েছে। অবশেষে সোহানার বিয়ের কাজ সম্পূর্ণ হলো। সোহানা রানাকে জড়িয়ে ধরে কান্না করছে। তোর মতো ভাই যেন সব মেয়েরা একটা একটা পায়, তোর মতো সন্তান যেন প্রত্যেক মা জন্ম দেয়, আর তোর মতো ভালোবাসার মানুষ যেসব মেয়ের কপালে থাকে। আমি ধন্য তোকে এতটুকু করতে পেরে। তোকে ছাড়া আমি থাকতে পারবো না রে ভাই। তোকে কত ভালোবাসি সেটা বলে বোঝাতে পারবো না। সব বোনেরও ডায়েরিতে একটা ভাই থাকে, কিন্তু যত কিছুই থাকুক না কেন, বিয়ের পর ওই ডায়েরিটাই পুড়ে ফেলতে হয়, কারণ নতুন ডায়েরির পাতা শুরু হয়। কিন্তু আমার নতুন ডায়েরির শুরুটাও তোকে দিয়েই করব, কারণ তোকে ছাড়া আমি শূন্য। তোর মতো ভাই যেন সবার হয়। সোহানা কান্না করতে করতে কথাগুলো বলে। এরপর জেবাকে ডাক দেয়। জেবাকে তার হাতে তুলে দিয়ে বলে, আজ থেকেও আমাদের পরিবারের একজন। আগামী মাসের মধ্যে ওকে বিয়ে করবি। আর ওকে কষ্ট দিস না, তোকে অনেক ভালোবাসে। আর সারা জীবন এই হাত ধরে রাখিস, এইটাই আমার শেষ চাওয়া তোর কাছে। এটা বলেই সোহানা গাড়িতে উঠে গেল। আর গাড়ি চলে গেল আশাবুলের বাড়ির সামনে। রানা আর জেবা ভেতরে চলে গেল। সমাপ্ত। আশা করছি গল্পটি আপনাদের কাছে খুবই সুন্দর এবং ইন্টারেস্টিং লেগেছে। যদি সত্যি সুন্দর এবং ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে সবসময় থাকতে হবে, এবং আরও বেশি বেশি করে এরকম নতুন নতুন সুন্দর সুন্দর গল্প পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং আমাদের এই পরিবারটাকে অনেক বড় একটা পরিবারে রূপান্তরিত করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন।